ফ্ল্যাশব্যাক। ২৪ ঘন্টা পূর্বে বাংলাদেশের ঢাকা শহরের এক 5 স্টার হোটেলের অভিজাত একটি রুমের ভেতর মার্সেলো অস্থির পায়চারণায় ঘুরে বেড়াচ্ছে। নরম আলো, বিলাসী আসবাব, জানালার ওপারে ঝলমলে শহর, সবকিছু মিলিয়ে বাইরে জাঁকজমকপূর্ণ পরিবেশ থাকলেও এই মুহূর্তে এই রুমের বাস্তবতা ঠিক তার উল্টো। গত কয়েকদিন ধরেই তার ভেতরে জমে উঠছে এক অদ্ভুত অস্থিরতা। বাইরে যতই সংযত থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে সে ঠিকই টের পাচ্ছে ওরা কোনো পশুর আঘাতে নিহত হয়নি, বরং কোনো মানুষরূপী ভয়ঙ্কর পশু এগুলো করছে, যার ঘুণাক্ষর সূত্রপাত সে খুঁজে পাচ্ছে না। আজ ভেবেছিল নিজের এই ভালো মানুষের মুখোশটা নিখুঁতভাবেই পরে নিয়ে হৃদিয়ার সঙ্গে সময় কাটাবে। ভেবেছিল মসৃণ কথায়, সাবধানী আচরণের সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখেই এগোবে। কিন্তু আজ হৃদিয়ার মুখে বলা কথাগুলো শোনার পর সেই অস্থিরতা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। বুকের ভেতর জমে থাকা অশান্তি যেন আচমকাই ছুটে বেরোতে চাইছে। এক মুহূর্তের জন্যও সে স্থির থাকতে পারছে না। পায়ের তলায় মাটি নেই, বারবার ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে বেড়াচ্ছে, যেন এই অস্থির চলাফেরার মধ্যেই কোথাও লুকিয়ে আছে নিজের উত্তর। হঠাৎ রাগ আর আতঙ্কের মিশেলে নিজের সঙ্গেই নিজে দাঁতে দাঁত চেপে বলে উঠল সে, না না, একইভাবে তিনজন মরতে পারে না, অসম্ভব, কিছুতেই সম্ভব না। কেউ একজন এর পেছনে আছে, কিন্তু কে? কে এসব করছে? এক মুহূর্ত থেমে এক লম্বা শ্বাস নিল, তারপর নামটা উচ্চারণ করতেই গলাটা ভারী হয়ে এলো। কায়েন দেবীর আর্সেনাল? না না, সে হতে পারে না। লায়লাকে মারার কোনো মোটিভিটি তো তার নেই। চোখের দৃষ্টি অস্থির হয়ে ঘরের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। মাথার ভেতর চিন্তার ঢেউ আছড়ে পড়ছে একের পর এক। কিছুক্ষণ পরে আবারও ধীরে, প্রায় কাঁপা কণ্ঠে বলে উঠল, কেউ একজন সব জানে, নইলে লাইলাকে মারবে কেন? এর মানে সে কি আমার সত্যিটাও জানে? একটু থেমে বুকের ভেতর জমে থাকা শ্বাস ছাড়ল সে। আর যদি সে আমার সত্যি জানে, তাহলে সে এটাও জানে যে আমি শুধু একটা গুটি, একটা চেসবোটের গুটি। আমায় চালাচ্ছে অন্য কেউ। মাথা নেড়ে নিজেকেই অস্বীকার করল। না না, পসিবল না, কিছুতেই পসিবল না। নইলে যে আমায় মরতে হবে। না না, আমার শুধু একটাই কাজ, কায়েন দেবীকে ধ্বংস করা। আর আমি ঠিক পথেই আছি। কি যেন ভেবে হঠাৎ মার্সেলো তাড়াতাড়ি করে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর একটা ছোট ব্রিফকেস রাখা। ছোট ব্রিফকেস থেকে তার দ্বিতীয় ফোনটা বের করে নিল। স্ক্রিন অন করতেই তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল। 7টা মিসড কল, আর তার নিচে একটাই মেসেজ। হাত কাঁপতে কাঁপতে সেই নাম্বারে কল ব্যাক করলো সে। একবার, দুবার, তিনবার, কিন্তু প্রতিবারই একই উত্তর, নট রিচেবল। এক এক অজানা আতঙ্ক ধীরে ধীরে তার বুকের ভেতর চেপে বসতে শুরু করলো। এরপর সে মেসেজটা ওপেন করলো। স্ক্রিন জুড়ে ভেসে উঠল নির্মম শব্দগুলো। সে ফোনটা ধীরে নামিয়ে কিছু মুহূর্ত পর বিড়বিড় করে নিজের সঙ্গেই বলে উঠল, কায়ান দেমির আর্সেনাল কিসের জন্য তুই বিড়িতে ছুটে আসছিস? চোখ দুটো চিকচিক করে উঠল, কণ্ঠে এবার চাপা উন্মাদনা। আমি ভালো করেই জানি আমি ঠিক তোর মনে মিস রিদিয়ার জন্য কতটা বিষ ঢুকিয়েছি। তুই ঠিক কতটা এই মেয়েকে ঘেন্না করিস। সে তোর জন্য এক প্রতারক নারী। একটু থেমে ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটিয়ে সে বলে উঠল, কিন্তু আমি একটা জানি, তুই ওই মেয়েকে যেদিন আমার সঙ্গে দেখবি, ঠিক কতটা আগুন জ্বলবে তোর শরীরে। কারণ তোর জীবনে সেই প্রতারক নারী তো তোর জাতশত্রুর সঙ্গে বাসা বেঁধেছে। তুই যতই বাংলাদেশে আসিস না কেন, কোনো কিছুই আমাকে আটকাতে পারবি না। ঠিক খানবাড়িতেও যেন অদৃশ্য এক অস্থিরতার ছায়া ঘনিয়ে এসেছে। গতকাল থেকে নীলকে বাসায় ঠিকঠাক দেখা যাচ্ছে না। আজ তো আরও চোখে পড়ার মতো। খুব সকালেই সবার দৃষ্টি এড়িয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সাধারণত সন্ধ্যার মধ্যেই যে ছেলেটা বাড়ি ফেরে, আজ তার কোনো খবরই নেই। সন্ধ্যা পেরিয়ে রাতে প্রহর নেমে আসার পরও নীলের উপস্থিতি ইমলা বেগমের বুকের ভেতর অজানা শঙ্কা জাগিয়ে তোলে। আর সহ্য করতে না পেরে শেষমেশ নিজেই ফোন ধরে কল লাগালেন তিনি। ওপাশ থেকে শুধু এটুকুই জানা গেল, আজ অফিস থেকে ফিরতে দেরি হবে।
ফোনটা রেখে আবার রান্নাঘরের দিকে এগোলো। রান্নাঘরে রাতের খাবারের প্রস্তুতি চলছিল। ইমলা বেগমের মনটা কোথাও নেই। খুন্তি নাড়তে নাড়তে হঠাৎই গভীর এক নিঃশ্বাস ফেলে মনমরা কণ্ঠে বলে উঠলেন, বোন রে, আমার ছেলেটার যে হঠাৎ করে কি হলো আল্লাহ মামুদ জানে। সকালে নাস্তা না করে চলে গেছিল, এখন আবার বলছে লেট হবে আসতে। ভাবি, এইসব কিছু সৃষ্টিকর্তার করণীয়। তিনি যেভাবে চাইবে সেইভাবেই হবে। হয়তো এই দুটো ছেলে মেয়েকে একে অপরের জন্য তৈরি করেননি। আমরা চেয়েছিলাম ওদের বিয়েটা হোক, কিন্তু সৃষ্টিকর্তা তাদের ভাগ্যে হয়তো অন্য কিছু লিখে রেখেছে, অন্যভাবে অন্য কারো নামে। তাই আমাদের হয়তো এই সব কিছু দেখতে হচ্ছে। তুমি চিন্তা করো না ভাবি, আমরা কখনো কারো খারাপ করিনি, না তো খারাপ চেয়েছি। সব ঠিক হয়ে যাবে। নীল বাবাকে একটু সময় দাও। জাহানারা বেগমের কথা শুনে ইমলা বেগম কাঁপা গলায় বললেন, খারাপ করিনি, তারপরেও নিজের স্বামীটা। বাকিটুকু আর বলা হলো না। শব্দগুলো যেন গলার কাছেই আটকে গেল। চোখ দুটো ভিজে উঠল। জাহানারা বেগম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন ইমলা বেগমের দিকে। দুজনের চোখেই তখন একই প্রশ্ন, একই যন্ত্রণা। নিচে রান্নাঘরে যখনই নিস্তব্ধতা ঘনিয়ে এলো, ঠিক তার উল্টো আবহাওয়া উপরের তলায়, মেয়েদের ঘরে। রিদিয়া বাড়ি এসেছে প্রায় ঘণ্টাখানেক হলো। আজকাল সে যেন নিজের মধ্যেই বন্দি, একাই থাকে, একাই চুপচাপ ঘরের কোণে বসে থাকে। গত রাতের ঘটনার পর থেকে জিনিয়া, জারিয়া আর মাহিয়া কেউই আর তাকে কিছু বলার জন্য জোর করেনি। তারা বুঝে গেছে, এখন তারা যদি কিছু বলতে যায় তাহলে পরিস্থিতি আরও বদলে যাবে। রিদিয়ার ঘরটায় আলো জ্বলছে, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই। বাতাস ভারী, নীরব, যেন চার দেওয়ালের ভেতরেই জমে আছে তার ভাঙা স্বপ্নগুলো। না বলা কষ্ট আর এক অনিশ্চিত ভবিষ্যতের শীতল অপেক্ষা। কিন্তু রিদিয়া তখনও যেন এখানে নেই। চোখ খোলা, অথচ দৃষ্টি আটকে আছে অন্য এক জগতে, যেখানে শব্দ নেই, শুধু অদৃশ্য শিহরণ। দরজার কাছে দাঁড়িয়ে জিনিয়া আর মাহিয়া একবার রিদিয়ার দিকে তাকালো, তারপর একে অপরের দিকে। ওই এক ঝলক চোখাচোখিতেই সব বোঝা হয়ে গেল। পরিবেশটা ভাঙতেই জিনিয়া তাড়াতাড়ি ঘরে ঢুকতে ঢুকতে একটু জোর গলায় বলে উঠল, রিদি, তোকে বলেছিলাম তুই আমার সঙ্গে পার্টিসিপেন্ট কর, কিন্তু তুই করলি না। আর এদিকে মাহিয়াপু এসটিপি দিতে পারছি না। আমার র্যাম্প ওয়ার্ক চাঙ্গে উঠবে। রিদিয়া যেন হঠাৎ করে কেঁপে উঠল, ঠিক যেন কেউ তাকে অন্য এক বাস্তবতা থেকে টেনে ফিরিয়ে আনলো। চোখ তুলে ওদের দিকে তাকিয়ে সামান্য বিরক্তির সাথে বলল, ছুটুন্নি, তুই না সত্যি এরকম কেন করিস বলতো? জিনিয়া কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই মাহিয়া এবার জিনিয়ার কান টেনে ধরল। এরকম কান টানায় জিনিয়া এক চোখ বুজে আ করে উঠল। এরপর মাহিয়া তাতে দাঁত চেপে বলে উঠল, কি বললি? আমার জন্য তোর র্যাম্প ওয়াক নষ্ট হবে? কে যেন এসে আকুতি মিনতি করে বলেছিল, মাহিয়াপু প্লিজ আমার সঙ্গে পার্টিসিপেট করো না। আর এখন এসব বদনাম? যা, আমি করব না, যাব না আমি তোর সঙ্গে ওই দিন ভার্সিটিতে। এই বলেই মাহিয়া জিনিয়ার কান ছেড়ে দিল। এরপর মুখ ভেঙিয়ে হাত দুটো বুকের সামনে গুজে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মাহিয়া ঘুরে যেতে জিনিয়ার চোখ মুখ কুঁচকে নিজের কান হাত দিয়ে টলে নিল। তারপর মাহিয়ার কথাটা মাথায় ঢুকতেই হতভম্ব হয়ে গেল। সে তাড়াতাড়ি মাহিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে মুখে নাটকীয় হাসি টেনে বলে উঠল, মাহিয়াপু, রাগ করো কেন? আমি আসলে বলছিলাম আর একটু প্র্যাকটিস করতে। জিনিয়া আর মাহিয়ার মধ্যে একটু দুষ্টু মিষ্টি লড়াই ফুটে উঠল। এদিকে হৃদয়ের কাণ্ড দেখে একবার জিনিয়ার দিকে তাকায় তো একবার মাহিয়ার দিকে, হতভম্ব হয়ে বলে উঠল, তোমরা বাচ্চাদের মতো করছো কেন আল্লাহ? জিনিয়া আর মাহিয়া তাকিয়ে পড়ল। এরপর রিদিয়া বিছানা ছেড়ে উঠে জিনিয়াকে বলে উঠল, আমরা কি তোর মতো ফ্যাশন নিয়ে থাকি ছুটুন্নি যে আমরা জানবো? রিদিয়ার কথা শুনে মাহিয়া পাশ থেকে বলে উঠল। একদম ঠিক বলেছিস রিদি। জিনিয়ার মুখ কালো হয়ে গেল, সে সবসময় একা পড়ে যায়। এরপর ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, ভালো হয়েছে, যা, তোদের মতো খ্যাত থাকবো নাকি? হুম হুম হুম। তার এই মুখ দেখে রিদিয়া হেসে উঠল হো হো করে। জিনিয়া আর মাহিয়ার চোখ জুড়িয়ে গেল। কতদিন পর রিদিয়ার মুখে এরকম হাসি দেখল। এই ফাঁকে জিনিয়া মাহিয়ার দিকে এক আবেগের দৃষ্টিতে তাকে ইশারা করে বলে দিল যে তারা সক্ষম হয়েছে তাদের পরিকল্পনায়। মাহিয়াও দু চোখ বুঝে আশ্বাস দিয়ে এরপর রিদির সঙ্গে সেও হাসতে শুরু করলো।
এদের এই ছোট্ট দুনিয়ায় জারিয়া উপস্থিত নেই, সে থাকে নিজের অন্য দুনিয়া নিয়ে। এমনিতেই মেয়েটা শান্ত চুপচাপ, কিন্তু আজকাল যেন নিজ দেশের তো মুখ ফুটে কিছু বলেই না। আর যদিও বা কেউ 10টা প্রশ্ন করে, একটা হয়তো জবাব দেয়। তবে এইসবের মাঝে রিদিয়ার জন্য যে তার মন ছটফট করে তা তাকে দেখলেই বোঝা যায়। এখন সিয়ামের কলটা পর্যন্ত সে উপেক্ষা করে। চোখের সামনে দেখতে পায় যে তার ফোনে সিয়ামের নাম্বার থেকে কল ঢুকছে, কিন্তু তবুও হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করে না। কারণ সে জড়িয়েছে অনুভূতির মায়াজালে, চাইলেও বের হওয়া সম্ভব না, আর না পারবে ওই জালের মধ্যে নিজেকে জড়িয়ে নিতে। রাতের প্রহর গড়িয়ে সকাল এসেছে নিঃশব্দ পায়। রিদিয়া ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ভার্সিটির জন্য প্রস্তুত হচ্ছিল। পানি স্পর্শে শরীর জেগে উঠলেও মন যেন এখনও আটকে আছে গতরাতের কোনো অদৃশ্য ফাঁদে। চুল মুছতে মুছতে সে টেবিলের ওপর রাখা নিজের ভার্সিটির ব্যাগটা হাতে নিল। চেইন খুলতেই মুহূর্তে তার চোখ স্থির হয়ে গেল। ভেতরে রাখা গতকালের মার্সেলোর দেওয়া সেই শাড়ি। রিদিয়া বুকের ভেতর হঠাৎ করে যেন কিছুর ধাক্কা লাগলো। হকচকিয়ে সে নিঃশ্বাস টেনে নিল। হায় আল্লাহ, সে ভুলে গেল কি করে এত দামি নজর কাড়ার মতো একটি শাড়ি যদি কোনোভাবে কারো চোখে পড়ে যেত। ভাবনাটুকুতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগটা নামিয়ে রাখল। তাড়াহুড়ো করে রুমের দরজা বন্ধ করে দিল। দরজার ছিটকিনি টানার শব্দটা তার নিজের কানেই অস্বস্তিকর শোনালো। এরপর দ্রুত হাতে শাড়িটা বের করে বিরক্তি আর চাপা ক্ষোভে মুখ শক্ত করে বলে উঠল, এমনি ঝামেলার শেষ নেই, তার উপরে এই উটকো ঝামেলা ভাল লাগে না। গতকাল বাসায় ফিরে সে পুরোপুরি ভুলেই গেছিল এই শাড়ির কথা। এখন প্রশ্ন একটাই, কোথায় রাখবে? কাবার্ডে রাখা যাবে না। আর তার আর জারিয়ার জন্য তো বড় একটাই কাবার্ড, সেখানে এই শাড়ি ঢুকলেই চোখে পড়বে। কি করবে সে, কি করবে? তার মুখে বিরক্তির ছাপ ক্রমে স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রিদিয়ার চোখ মুহূর্তে বড় হয়ে গেল। হৃদস্পন্দন যেন এক ধাক্কায় বেড়ে উঠল। হাতের শাড়িটা শক্ত করে ধরে এসে চারপাশে তাকাতে লাগলো কোথাও, যে কোনো একটা জায়গা এখনই লুকোতে হবে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে জিনিয়ার কণ্ঠ ভেসে এলো। রিদি, রিদি, দরজা লাগিয়েছিস কেন? রিদিয়ার গলা হঠাৎ করেই শুকিয়ে এলো। বুকের ভেতরটা যেন অদ্ভুত এক অস্থিরতায় কেঁপে উঠল। চোখ ফেরাতেই তার দৃষ্টি আটকে গেল দেওয়াল আর কাবার্ডের মাঝখানের যে ক্ষীণ ফাঁকটুকুতে, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা এক নীরব আশ্রয়। এক মুহূর্তও আর দেরি না করে, কোনো চিন্তা না ভেবেই সে কাবার্ডের পেছনে প্যাকেটটা প্রায় ছুঁড়ে ফেলল। তারপর দুহাতে বুক চেপে ধরে বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে ফিসফিস করে উঠল, বাবা শান্তি, আপাতত এখানে থাক, পরে দেখা যাবে এটার কি ব্যবস্থা করা যায়। এর মধ্যে আবার জিনিয়ার আওয়াজ ভেসে এলো। রিদি, এই রিদি। রিদিয়া ব্যাগটা উঠিয়ে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে ভেতর থেকে নাক মুখ কুঁচকে বলে উঠল, এত চিৎকার করছিস কেন ছাগলের মতো? এই বলে রিদিয়া দরজা খুলে দিল। দরজা খুলতেই নজরে পড়ল জিনিয়া ও নাক মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। এরপর জিনিয়া রাগান্বিত স্বরেই বলে উঠল, তুই ভেতরে কি করছিলি দরজা বন্ধ করে? আর তুই আমায় কি ছাগল বললি? রিদিয়া একটু হাসি টেনে বলে উঠল। জিনিয়ার দুই গাল টেনে কণ্ঠে খুনসুটি মাখানো স্নিগ্ধতা নিয়ে বলে উঠল, উফ, এত চিৎকার করছিস কেন ছাগলের মতো? আমি ওয়াশরুমে জামা চেঞ্জ করি না তোমাদের মতো, জানো না তুমি ছুটুন্নি? আর তুমি ছাগল হবে কেন? তুমি তো আমার সোনা আপু, সব থেকে ফেভারিট। জিনিয়া ভালো করেই জানে যে রিদিয়া তাকে ছাগল বলেছে। সে যাই বলুক, কিন্তু সেই সুবাদে সে তার বোনটাকে আজ একটু স্বাভাবিক দেখছে। জিনিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, থাক থাক, আমাকে আর পটাতে হবে না, শয়তান মহিলা। ছুটুন্নি, তোমাকে আমি কত আদর করে ডাকি, আর তুমি আমায় শয়তান বলতে পারলে? হাউ কষ্ট। রিদিয়ার এই কথা শুনে জিনিয়া নিজের ঠোঁট চেপে রিদিয়ার মাথায় হাত দিয়ে একটা আলতো চড় মেরে বলে উঠল, ফাজিল কোথাকার, তুই নিচে যা, আমি আমার ব্যাগটা নিয়ে আসি, নইলে আজ আর ভার্সিটি পৌঁছানো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আমি নিচে যাচ্ছি, তুমি আসো। এই কথা বলেই রিদিয়া ঘুরে পড়ল করিডোরের দিকে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। বুক ভরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, যেন মনের ভেতর চলতে থাকা যুদ্ধটাকে চাপা দিয়ে বাইরে থেকে নিজেকে একেবারে স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করছে। রিদিয়া আর জিনিয়া নিচে নেমে সকালের নাস্তা সেরে যখন ভার্সিটির উদ্দেশ্যে বেরোতে উদ্যত, ঠিক তখনই পেছন থেকে আদনান সাহেবের কণ্ঠ ভেসে এলো। গম্ভীর কণ্ঠ, গম্ভীর হলেও তাতে ছিল স্নেহের ছোঁয়া। ছোট দিদিভাই, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরো, সন্ধ্যায় এক মেহমান আসবে।
রিদিয়া অত গুরুত্ব দিল না, কেই না কে আসবে, শুধু পেছন ঘুরে মুখে হাসি টেনে বলে উঠল। ঠিক আছে নানাই। এরপর আদনান সাহেবও হাসি মুখে তাদের বিদায় জানালেন। ওরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিতেই জাহানারা বেগম কিচেন থেকে এগিয়ে এসে আদনান সাহেবকে বলে উঠল। আব্বু, নাস্তা লাগবো এখন তোমার? আদনান সাহেব নিজের গায়ের শালটা ভালো করে জড়িয়ে বলে উঠল। না রে মা, আজ আর এই বাড়ির নাস্তা খাওয়ার মন নেই। খুব ঠান্ডা পড়েছে, আমায় একটু স্যুপ বানিয়ে দিতে পারবি? হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। জাহানারা বেগম একটু থেমে কৌতূহল চেপে রাখতে না পেরে আবার জিজ্ঞেস করলেন। কিন্তু আব্বু, আজ কোনো মেহমান আসবে? আমরা তো জানি না। জাহানারা বেগম এই প্রশ্ন ছুড়ে দিতেই আদনান সাহেব কিছু বলতে যাবে, তখন সিঁড়ি বেয়ে নিচে নীল নেমে আসলো। চোখে মুখে তাড়াহুড়ো, শরীর জুড়ে অস্থিরতা। নীল জাহানারা বেগমকে বলে উঠল। না ফুফি, আমার একটা মিটিং আছে জরুরি। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আজ আর নাস্তা খাবো না, অফিস থেকে খেয়ে নেব। না ফুপি। কেন রে বাবা, একটুখানি করে যা। নীল আদনান সাহেবকে উপেক্ষা করে সদর দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলে উঠল। না ফুপি, হাতে একদম সময় নেই। দাদাই। তখন পাশ থেকে আদনান সাহেব যেন খোঁচা মেরেই বললেন। জাহানারা সন্ধ্যায় হৃদিকে দেখতে আসবে। ছেলে ইতালির আর ইস্তানবুলের বড় ব্যবসায়ী। সব কিছু জোগাড় করে রাখিস। কথাটা নীলের কানে পৌঁছতেই তার পা দুটো থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ যেন ছ্যাঁত করে উঠল। সে ধীরে ঘুরে আদনান সাহেবের দিকে তাকালো। চোখে জমে উঠল দমিয়ে রাখা রাগ আর অসহায়তার আগুন। এদিকে এই পরিবেশ দেখে জাহানারা চুপ হয়ে রইল। নীল আর কোনো কথা বাড়ালো না। সদর দরজা পেরোতে পেরোতেই ঠোঁটের কোণে এক কষ্ট চাপা তার ছেলের হাসি টেনে বলল। হাতে একদম সময় নেই। দাদাই, যত বড়ই তুমি বিজনেসম্যান আনো না কেন রিদির জন্য, বিয়ে আর করতে পারবে না রিদিকে। ওই হারামি কখনোই রিদির বিয়ে হতে দেবে না। শালা, আমার জীবনের মতো তোর পারবে না রিদিকে। ওই হারামি কখনোই রিদির বিয়ে হতে দেবে না। এই বলতে বলতে এই বাসার সেই পুরনো গাড়িটায় গিয়ে উঠে বসলো। স্টার্ট দিতে চাইছে কিন্তু স্টার্ট হচ্ছে না। এমনিতেই ব্যস্ত, তার উপর আবার স্টার্ট নিচ্ছে না। ব্যস্ততার উপরেই ব্যর্থতা তার রাগকে আরও উস্কে দিল। এই দেখে নিজের রাগ সামলাতে না পেরে গাড়ির মধ্যেই এক লাথি দিয়ে চোখ মুখ কুঁচকে বলে উঠল। শালা, আমার জীবনের মতো তোর অবস্থাও ভাঙাচোরা। এরপর দুই হাত স্টিয়ারিংয়ে চেপে মাথা ঠেকিয়ে কষ্টভরা কণ্ঠে বলে উঠল। পাপা, তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন ছেড়ে চলে গেলে? আমি তো আর পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। দেখো না, আমার সব ভালোবাসার মানুষগুলো আমায় ছেড়ে চলে যাচ্ছে এক এক করে। তুমি চলে গেলে, দাদি চলে গেল, যাকে দেখে শান্তি খুঁজে পেতাম তাকেও অন্য কেউ নিজের করে নেবে। আমার তো হাত পা বাঁধা। পাপা প্লিজ, আমি আর পারছি না। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ বোঝে না। আমার জন্য কি কেউ নেই পাপা? কি চাই? আমায় কেন দাম, তাকেও অন্য কেউ নিজের করে নেবে। আমার তো হাত পা বাঁধা। পাপা প্লিজ, আমি আর পারছি না। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ বোঝে না। আমার জন্য কি কেউ নেই পাপা? কি চাই? আমায় কেন ফোন করেছিস? আয়াত একদম ফাজলামির মোডে নেই। আই অ্যাম টু বি। যেমন তুই তেমন তোর। গাড়ির ভেতর জমে থাকা সেই নিঃশব্দ কান্নার মাঝেই হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠল। নীল নিজেকে সামলে নিয়ে ফোন বের করলো। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, ডেঞ্জারাস রাইফেল। এই নাম দেখতেই কপালে ভাঁজ পড়ে গেল। রাগ যেন সারা শরীরে ছেয়ে গেল। এরপর ফোনটা রিসিভ করে দাঁত মুখ কুঁচকে উচ্চকণ্ঠে বলে উঠল। কি চাই? আমায় কেন ফোন করেছিস? ওপাশ থেকে মেয়ালি এক নির্লজ্জ হাসি ভেসে এলো। বেশি চিৎকার করে লাভ নেই, নইলে এই বয়সে গলা অ্যাটাক করে টপকে যাবে। আয়াত একদম ফাজলামির মোডে নেই। শেষ করতে পারল না, তার আগেই ওপাশ থেকে খুশবু বলে উঠল।
আমি যতদূর তোমায় দেখেছি ফাইজলামির মধ্যে তুমি কখনোই থাকো না। না তো আমি ফাইজলামও করি। যেটা বলতে ফোন করেছি, শুনলাম রিদির সঙ্গে নাকি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছো। যাক, বেশ ভালো ডিসিশন। কথাটা শুনতেই নীলের রাগে যেন পেশি ছিঁড়ে যাবে। এরপর আবার চিৎকার করে বলে উঠল, যেমন তুই তেমন তোর বড় ভাই। তোর ওই হারামি ভাইকে বলে দিস বিয়ে ক্যান্সেল করেছি, কিন্তু মনের থেকে ভালোবাসা ক্যান্সেল করিনি। ওপাশ থেকে খুশবু এক গা জ্বালানো হাসি দিয়ে বলে উঠল, আমি কেন বলতে যাব? তুমিই বলে দাও ফেস টু ফেস, বিকজ আমার ব্রো আজ বিডি ল্যান্ড করবে। সো তুমি নিজ মুখেই বলে দিও। বাই সুইট হার্ট। কি? ওপাশ থেকে কোনো জবাব না দিয়েই সঙ্গে সঙ্গে কলটা কেটে গেল। আর খুশবুর মুখে সুইটহার্ট শুনে নীলের চোখ বড় বড় হয়ে যেন কাশি উঠে গেল। কাস্তে কাস্তে স্টিয়ারিংয়ে এক থাপ্পড় দিতে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। এরপর নিজেকে একটু সামলে রাগে বিরক্তিতেই বলে উঠল, সুইটহার্ট, এই মেয়ের মাথা কি পুরাই নষ্ট হয়ে গেছে? যেমন বোন তার তেমন বড় ভাই। ওই হারামি আবার বিড়িতে কেন আসছে? আল্লাহ! এই বিড়বিড় করতে করতে নীল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল খানবাড়ির গেট পার করে। সে কি জানতো খুশবুর এই একটি ফোন কলই তার ভাঙা কণ্ঠকে সাময়িকভাবে হলেও স্বাভাবিক করে তুলেছে। আজ যদি রোদের দেখা মিলত তবে সূর্য যেন ঠিক মাথার উপরেই থিতু হয়ে বসত। অথচ বাস্তবতা ভিন্ন। ঠান্ডা হাওয়ার দাপটে ঢাকার মানুষ আজ প্রায় নাজেহাল। কনকনে শীত শহরের প্রতিটি অলিগলি জুড়ে দাপিয়ে বেড়ালেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর সেই শীতের ছোঁয়া পৌঁছতে পারছে না। মানুষের ভিড়, কোলাহল আর ব্যস্ততার উত্তাপে যেন সব কিছু গলে যাচ্ছে। সাধারণত বিমানবন্দরের ভিআইপি সেকশন থাকে নিরিবিলি, কিন্তু আজ দৃশ্যটা একটু ভিন্ন। হঠাৎ করে ভিআইপি সেকশনের অ্যারাইভাল গেটের ভারী কাচের দরজাগুলো ধীরে ধীরে সরে গেল। মুহূর্তের মধ্যেই আশেপাশের সবার কৌতূহলী নজর গিয়ে পড়ল সেই দৃশ্যের দিকে। এক সারি সুঠাম দীর্ঘদেহী পুরুষ বেরিয়ে এলো। পরিপাটি ইউনিফর্মে সজ্জিত রুশ ও আমেরিকান ও নাইজেরিয়ান বডিগার্ডরা নিখুঁত ছন্দে পা ফেলছে। চোখে কালো চশমার আড়ালে কঠোর সতর্কতা, মুখে বিন্দুমাত্র অনুভূতির ছাপ নেই। তাদের হাঁটার ভঙ্গিতেই স্পষ্ট এরা সাধারণ নিরাপত্তারক্ষী নয়। এরা যেমন মানুষদের ছায়া, যাদের উপস্থিতি নিজেই বিপদ ডেকে আনে। চারপাশের কোলাহল শুরু হতে লাগলো। মানুষের ফিসফাস সব কিছুকে মুহূর্তে ছাপিয়ে গেল তাদের নিঃশব্দ কর্তৃত্ব। এরপর গার্ডগুলো গেটের বাইরে এসে ধীরে ধীরে তার চারপাশ ঘিরে ধরল, তৈরি করলো এক অদৃশ্য কিন্তু ভেদ অযোগ্য নিরাপত্তা বলয়। এর মধ্যে একজন অ্যারাইভাল এক্সিস্ট গেটের কাচের দরজা ঠেলে ধরতেই প্রথমে বেরিয়ে এলো এমির। সে ঠান্ডার তোয়াক্কা করে না, তাই তার পরনে রয়েছে লুজ স্যান্ডো আর ঢোলা ট্রাউজার, কারণ সে সবসময় নিজেকে ভীষণ হট অনুভব করে। গেট পেরোতেই এক দুষ্টু হাসি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, কিন্তু বাইরে তাকাতেই দেখল একটু দূরে তার দিকে কিছু মেয়ে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। এক তো তার ওই সবুজাভ বাদামি চোখ আকৃষ্ট করছে, তারপর তার সুন্দর চেহারার সঙ্গেই ঠান্ডার মধ্যেও তার এই অস্বাভাবিক বেশভূষা। নজর তো কাড়বেই। আর এরপরে শুরু হয়ে গেল তার নির্লজ্জ চালচলন। আর মেয়েগুলোর দিকে হাত নাড়িয়ে একটু উচ্চস্বরে বলে উঠল, Hey, beautiful girls. Don't look at me like this. I feel so hot. মেয়েগুলো এমিরের ভাব দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এর পরপরই বেরিয়ে এলো হাইনেকের উপর লেদার কোট জড়ানো চিনোস ট্রাউজারের সঙ্গে আইদিন, যাকে দেখতেই মেয়েগুলো হাঁ হয়ে গেল, কারণ আইদিনের ওই গ্রে রঙের হেয়ার আর তার ওই হ্যাজল আইজ। মেয়েগুলোর দৃষ্টি এমিরের দিক থেকে সরে গিয়ে তার পেছনে চলে গেল, যা দেখে এমিরের চোখ মুখ কুঁচকে গেল। সেও পেছন ফিরে দেখলো আইদিন বেরিয়ে আসছে। এরপর আইদিনের দিকে তাকিয়ে একটু বিরক্তির স্বরেই বলে উঠল, একটু ফিল নিচ্ছিলাম, তোমার এক্ষুনি টপকাতে হলো। 10 মিনিট পরে বেরোতে পারলে না? আইদিন বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আমি কি করব? আমি এত সুন্দর হলে? দাদা, তুই না এখানে তোর কালো পরীর জন্য এসেছিস? তাহলে এত ফিল কেন নিচ্ছিস? এই বলে আইদিনও মেয়েগুলোর দিকে হাসি দিয়ে হাত নাড়ালো, যা দেখে এমির কপাল কুঁচকে বলে উঠল, আমি তো না হয় ফিল নিচ্ছিলাম, তা তুমি কি করছো? তুমিও না তোমার নীল সুন্দরীর জন্য এসেছো? আইদিন এমিরের দিকে তাকালো না, ওই মেয়েগুলোর দিকে তাকিয়ে স্মাইল পাস করতে করতে বলে উঠল, আমি কোথায় ফিল নিচ্ছি? আমি তো ফিল দিচ্ছি। আর আমার কি দোষ? একটা কথা ভাই, মেয়েগুলো এত সুন্দর কেন? এমির প্রশ্নের জবাব দেওয়ার আগেই তাদের দিক থেকে মেয়েগুলোর দৃষ্টি আবার চলে গেল তাদের পেছনে। তাদের ফোনগুলো না চাইতেও পিকচার তোলার জন্য উপরে উঠে গেল।
কারণ বেরিয়ে এলো নিকোলাই। মাথায় ক্যাপ পরা, পরনে রয়েছে ফুল স্লিভ টাইট টি শার্টের ওপর বুকে জড়ানো ট্যাকটিক্যাল চেস্ট রিগ। ডার্ক অলিভ কার্গো প্যান্ট বুঝিয়ে দিচ্ছে এই মানুষটা বিপজ্জনকভাবে প্রশিক্ষিত। কিন্তু নিকোলাই তাদের দিকে একবারও ধ্যান দিল না, শুধু এদিক ওদিক নজর রাখছে। আইদিন আর এমির একটু হতভম্ব হয়ে গেল। আইদিন চোখ মুখ কুঁচকেই একটু নিরাশ হয়ে বলল, এটা কি হলো রে এমির? এমি পেছন ঘুরতে ঘুরতে ব্যঙ্গের হাসি দিয়ে বলে উঠল। আইদিনের কথায় এমির হাসতে হাসতে আইদিনের কাঁধে 2 হাত রেখে বলে উঠল, তোমার সুন্দরে গুলি মারতে নিকো ব্রো আসছে যে। রাস্কেল, বেরোনোর সময় পেল না। ইস রে, সো স্যাড আইদিন ব্রো। আইদিন গটগট করে তাকিয়ে পড়ল। এরপর তাদের সামনে নিকোলাই এসে বলল, তোদের রাস্কেল গিয়ে হয়ে গেলে গেট ছাড়। ক্রাউড হচ্ছে আশেপাশে, এরপর প্রবলেম হবে। ক্রাউড দেখলে তোদের দুটোকে এয়ারপোর্টেই রেখে যাবে। না চাইতেও তাদের হাতগুলো চলে গেল বুকে। মেয়েগুলোর যেন শ্বাসরোধ শুরু হয়েছে, চোখ বড় বড় হয়ে আছে। সঙ্গে সঙ্গে জমা হলো আরও কিছু মেয়ে সহ মহিলারা পর্যন্ত তাদের দৃষ্টি ফেরাতে পারছে না, কারণ সেই মুহূর্তে উপস্থিত প্রতিটি নারীর শ্বাস যেন অজান্তেই থমকে গেছে। তাদের সবার দৃষ্টি এখন অ্যারাইভাল এক্সিট গেটের কাছে। দুজন গার্ড গেট ঠেলে ধরে আছে, কারণ ভারী পায়ের শব্দ তুলে কালো টাক্সিডোর উপর ধূসর রঙের লং ট্রেঞ্চ কোটে মোড়া অনবদ্য এক উপস্থিতি। হাতের কালো লেদার গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসছে কায়ান দেমির আরসালান, আর তার পেছনে পথ অনুসরণ করছে আরও কিছু আমেরিকান ও রুশ বডিগার্ড আর খ্রিশ্চান। কায়ান সোজা তাকিয়ে হাতের গ্লাভসটা পাশে দিতেই খ্রিশ্চান নিখুঁত ভঙ্গিতে তা গ্রহণ করলো। এই ছোট্ট ইশারাতেই বোঝা যায় আদেশ এখানে শব্দে নয়, অভ্যাসে চলে। তীক্ষ্ণ চোয়ালের রেখায় জমে থাকা দৃঢ়তা আর নীলাভ চোখের শীতল দৃষ্টি মুহূর্তেই পুরো ভিআইপি সেকশনে ঝড় তুলে দিল। যেন কারো ব্যক্তিগত সীমা ভেঙে ঢুকে পড়ল সেই দৃষ্টি। নিঃশব্দ, নির্দয়, অথচ অদ্ভুতভাবে মোহময়। চারপাশ থেকে ভেসে এলো মেয়েদের উচ্ছ্বাসের চিৎকার, উত্তেজনার ফিসফাস, কিন্তু সব কিছুই কায়ানের কাছে তুচ্ছ। সে থামল না, কোনো কৌতূহলকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে লাগলো। তার চারপাশে ঘন হয়ে দাঁড়ালো পার্সোনাল দেহরক্ষীদের অদৃশ্য দেওয়াল। কর্তৃত্বের এমন স্বাভাবিকতা যেন এই ভিড়, এই কোলাহল সবই তার পথের ধুলো মাত্র। হঠাৎ নিকোলাইয়ের দিকে এক চিলতে দৃষ্টি ছুড়ে দিল কায়ান। কণ্ঠস্বর নিচু, ঠান্ডা, অথচ আদেশে ভারী নিয়ে বলে উঠল, হ্যান্ডেল দ্য ক্রাউড। শব্দ শেষ হওয়ার আগেই যেন বাতাসে শিহরণ জমে রইল। এয়ারপোর্টের এক্সিট গেট পেরোতেই কায়ান নীরবে পাশে হাত বাড়ালো। কোনো নির্দেশের দরকার হলো না। ক্রিশ্চিয়ান যেন আগে থেকেই প্রস্তুত। এক মুহূর্তেই কালো স্লিক ফোনটা বের করে নির্দিষ্ট নাম্বার ডায়াল করলো, তারপর নিঃশব্দে কায়ানের হাতে তুলে দিল। এই ফোনে আগে থেকেই সেট করা বিডির সিম, সব কিছু আগেই ঠিক করা। কায়ান ফোনটা নিয়ে কানের কাছে তুলল। ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা অলক্ষ্য হাসি ফুটে উঠল, যে হাসি খুব কম মানুষই দেখতে পায়। এরপর গাম্ভীর্য নিয়ে নরম কণ্ঠে বলে উঠল, Hey man, I'm arrived. Where are you? ওপাশ থেকে সংক্ষিপ্ত কিছু কথা ভেসে আসতেই কায়ান আর এক মুহূর্ত নষ্ট করল না। সেই একই হাসি ঠোঁটে রেখে কলটা কেটে দিল। পেছনে দাঁড়িয়ে থাকা এমির আর আইদিন নিঃশব্দ কৌতূহলে তাকিয়ে রইল তার দিকে। এমির ফিসফিস করে আইদিনের কানে ঝুঁকে পড়ল, বিগ ব্রোর মুখে এরকম হাসি কেন আইদিন ব্রো? তুমি শিওর তো ব্রোর বিটিতে আলাদা কোনো এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার নেই? এমির, তোর মাথা কি পুরোই আউট অফ সার্ভিস? ইডিয়েট, ও কি ম্যারিড যে ওর এক্সের ম্যারিটাল অ্যাফেয়ার থাকবে? আর শুনলি না, হে ম্যান বলবো, তার মানে কোনো ছেলের সঙ্গে কথা বলেছে। আরে ওই হলো, সাদাপুরের জন্য বিড়ি চলে আসলো, তার মানে বোঝো? দুজনের মধ্যে এই ক্যাচাল কথাবার্তা চলতে চলতে নিকোলাই আর কিছু বডিগার্ড বাদে বাকি সবাই এয়ারপোর্ট এক্সিট গেটে চলে আসলো। এর মধ্যেই তাদের সামনে একটা কালো মার্সিডিজ এসে দাঁড়ালো। পেছনে এসে দাঁড়ালো একটা রেঞ্জ রোভার, একটা মার্সিডিজ আর দুটো এসইউবি। কালো মার্সিডিজটির দিকে তাকাতেই কায়ানের ঠোঁটের কোণে এক চেনা হাসি ফুটে উঠল। পরক্ষণেই ড্রাইভার সিট থেকে দ্রুত নেমে এলো এক হাফ বিদেশি পুরুষ। নিখুঁত ভদ্রতায় প্যাসেঞ্জার সাইডের দরজাটি খুলে দিল। মুহূর্তের মধ্যেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো আর এক অনবদ্য উপস্থিতি। 6 ফুটেরও বেশি উচ্চতা, সুঠাম কৃত্রিম পেশিযুক্ত দেহ, উজ্জ্বল শ্যামবর্ণ গাত্রবর্ণে আত্মবিশ্বাসের দীপ্তি,
কালো ট্যাক্সিডোয় মোড়া সেই অবয়ব যেন চারপাশের আলো কেড়ে নিল। তীক্ষ্ণ চোয়ালে বসানো গ্লাস চেঞ্জের চশমা তার ব্যক্তিত্বে যোগ করেছে এক ধরনের শীতল আধিপত্য। মুখ জুড়ে আত্মস্থ এক হাসি, যা একসঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং অন্যদের জন্য বিপজ্জনক। টাক্সিডোর ট্রাউজারের এক পকেটে হাত ঢুকিয়ে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে সে কায়ানের দিকে এগিয়ে এলো। কাছে আস্তে আস্তে ভারী ও গম্ভীর কণ্ঠে বলে উঠল, Oh, bro, welcome to BD. You just arrived, and judging by the looks behind you, you have already murdered so many women's hearts with that face. কথা শেষ না হতেই সে এগিয়ে এসে কায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। কায়ানও সেই উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন পুরুষটির পিঠে বন্ধুত্বের চাপড় দিল। ঠোঁটে হালকা হাসি টেনে সমান ভারী কণ্ঠে জবাব দিল, Not only because of me, man. You are the reason also they looked at us, Mr. Hafizan. আবরার জায়েন চৌধুরী ঢাকার একজন নামকরা প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর একমাত্র সন্তান, এবং সে নিজে যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছে তার বিশাল গেমিং এম্পায়ার, যার একাধিক শাখা ছড়িয়ে রয়েছে আন্তর্জাতিক পরিসরে। ঢাকাতেও রয়েছে সেই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ। তবে এই সাফল্যের পেছনে একসময় যে মানুষটি নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিল, সে আর কেউ নয়, এই কায়ান দেমির আরসলান। গত 3 বছরে গড়ে উঠেছে এক দৃঢ় বন্ধন, একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এমন সম্পর্ক যেখানে কথার উপস্থিতির চেয়ে বিশ্বাস গভীর। পরস্পরের থেকে সামান্য সরে মুখোমুখি দাঁড়িয়ে জায়ান একগাল হাসি হেসে বলল, মেয়েদের নিয়ে কোনো কথা বলো না ব্রো, আমার বউ আমাকে মার্ডার করে ফেলবে। আমার সিস্টার ইন ল বুঝে এতটাই পসেসিভ? গুড, হওয়ারই কথা। এরকম একজন মানুষকে নিয়ে কেন পসেসিভ হতে চাইবে? শি ইজ সো লাকি। না না ব্রো, তার কাছে আমি কিছু না, তাকে নিয়েই আমার পুরো পৃথিবী। আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান। সামথিং হ্যাপেন ব্রো। কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, Nothing, man. I just remember someone. জায়ান কিছু বলতে উদ্যত হয়েছিল, তার আগে কায়ান মৃদু এক হাসি ঠোঁটের কোণে টেনে নিল। কণ্ঠে ছিল শান্ত অথচ চূড়ান্ত স্পর্শতা। Not a good place for talking about those things. জায়ান বুঝে গেল কায়ান কি বোঝাতে চাইছে। কায়ান আর নিকো চলে আসে রিদিয়ার ভার্সিটির সামনে। এমির আর আইদিন আর ক্রিস্টিয়ান আর সব লাগেজের সঙ্গে অ্যালেক্সকে পাঠানো হয় কায়ানের নেওয়া ঢাকার গুলশানের নতুন পেন্ট হাউসে। এই সব কিছু ব্যবস্থা করেছে আবরার জায়ান চৌধুরী। রেঞ্জ রোভার গাড়ির পেছনে বসে আছে কায়ান, আর সামনে বসা ড্রাইভার আর নিকো। তাদের গাড়িটা দাঁড়ানো ঠিক জগন্নাথ ইউনিভার্সিটির সামনে, রাস্তার অন্য সাইডে। কায়ান নিজের ফোনটা হাতে নিয়ে একটা মেসেজ সেন্ড করলো একটা নাম্বারে। Don't need to follow her from today. You're free now. যে সবাইকে অপেক্ষা করায়, আজ নাকি সে নিজেই লাস্ট 1 ঘন্টার উপরে এক মেয়ের জন্য অপেক্ষা করছে। কথাটা যেন গাড়ির ভেতরে বেজে উঠল, কিন্তু কথাটা কায়ান শোনা মাত্রই নাক ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, Because I hate her. And I want to punish her so badly. নিকোলাই আর কোনো কথা বলল না, শুধু চাপা হাসি টেনে রাস্তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তাদের চোখে পড়ল মাহিয়া একটা সিএনজি থেকে নেমে ভার্সিটির সামনে দাঁড়ালো। কায়ান সেদিকে তাকিয়ে বলে উঠল, Isn't she Mahia? নিকোলাই জবাব দিল, Yes, but why is she doing here? কায়ান মাহিয়ার দিক থেকে চোখ সরিয়ে নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, She's waiting for them. It's time for them to come out. ইদিয়া আর জিনিয়া হাসতে হাসতে ইউনিভার্সিটির গেট পেরিয়ে বাইরে এসে পড়ল। তাদের সেই প্রাণ খোলা হাসির রেস ছুঁয়ে গেল মাহিয়াকেও। এক মুহূর্তের মধ্যেই সেও মিশে গেল সেই উচ্ছ্বাসে। চারপাশটা যেন হালকা হয়ে উঠল, বাতাসেও ছিল নির্ভার এক আনন্দ। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিদিয়ার দিকে চোখ পড়তেই কায়ানের চাহনি হঠাৎ স্থির হয়ে গেল, চোখের পলক পড়ল না। শ্বাস যেন অকারণেই আটকে এলো। তার মুখের রং মুহূর্তের মধ্যেই বদলে গেল, যেন ভেতরের কোনো পুরনো ক্ষত নতুন করে ফেটে গেছে। রিদিয়ার ওই নিখাদ হাসি কায়ানের বুকে ছুরির মতো গেঁথে গেল নিঃশব্দে, অথচ ভয়ানক গভীরে। সে সেদিকেই তাকিয়ে রইল, কণ্ঠ কেঁপে উঠল, শব্দগুলো বেরোলো থমকে যাওয়া শ্বাসের ফাঁক গলে। এই হাসি দিয়ে এই প্রতারক আমাকে খুন করেছে। ওদের পাশে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা দুটো ছেলের মধ্যে একজনের দৃষ্টি স্থির হয়েছিল রিদিয়ার দিকেই। সেই দৃশ্য চোখে পড়া মাত্রই কায়ানের শরীরের ভেতর যেন আগুন জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত চেপে সে দৃঢ় কঠিন কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, এই মেয়ে হেসে হেসে ওই ছেলেগুলো মাথা নষ্ট করেছে। ওই মেয়েকে তো
আজ আমি এখানে পুঁতে ফেলবো। এই বলে গাড়ির দরজা ঠেলে বেরিয়ে সেদিকে এগোতে চাপে ঠিক তখনই মাঝখান থেকে এসে দাঁড়ালো এক বিশাল বাস। মুহূর্তের মধ্যে কায়নের বিরক্তি রূপ নিল রাগে, শরীর জ্বলে উঠল অসহ্য উত্তাপে। নিকোলাইও পেছন পেছন নেমে পড়েছিল, কিন্তু কায়ানের চোখ পড়তেই সে থেমে গেল। কায়ান শুধু এক শব্দে থামিয়ে দিল। ডোন্ট। কিছুক্ষণ পর বাসটা সরে যেতেই দৃশ্য পরিষ্কার হলো। রিদিয়া ইতিমধ্যেই একটি সিএনজি ধরে চলে গেছে। মাহিয়া আর জিনিয়া উঠেছে আরেকটিতে। দূরত্ব বাড়ছে, অথচ কায়নের রাগ একটুও কমছে না। সে একবার তাকিয়ে দেখল, তারপর কোনো কথা না বলে সোজা গিয়ে দাঁড়ালো ওই দুটো ছেলের সামনে। পরের মুহূর্তেই চোখের মধ্যে এক ঘুষি, এতটাই তীব্র যে ছেলেটা ছিটকে গিয়ে পড়ল দেয়ালে, আছড়ে পড়ল। ছেলেটার আর্তচিৎকার ভেসে উঠল বাতাসে। কায়নের হাতের পেশি শক্ত হয়ে উঠেছে, শিরাগুলো স্পষ্ট। তীক্ষ্ণ চোয়াল আরও কঠিন হয়ে পড়ল। চারপাশের মানুষ কেঁপে উঠল। কেউ কেউ এগোতে চাইছিল, কিন্তু কায়ানের নীল চোখের দিকে তাকিয়েই তাদের পা মাটিতে গেঁথে গেল। সেই দৃষ্টিতে ছিল হুমকি, ছিল হিংস্র নির্দয়তা। সে আহত ছেলেটার দিকে ঝুঁকে গম্ভীর বরফ ঠান্ডা কণ্ঠে বলল, ওই মেয়ে একটা প্রতারক। নিজের জীবন ভালোবাসিস তো ওর দিকে আর কখনো যেন দৃষ্টি না ওঠে। এই বলে ভারী পায়ের শব্দ তুলে রাগে গজগজ করতে করতে আবার নিজের গাড়িতে এসে বসলো। নিকোলাইও দরজা খুলে বসে পড়ল। নিকোলাই ড্রাইভারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখানে ধানমন্ডি কোথায়? সেখানে মার্শাল আর্টস একাডেমির সামনে চলো। ড্রাইভারটা মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। তাদের পেছন পেছন ছুটল বডিগার্ডদের এসইউভি গাড়ি। ঢাকা শহরের এই ব্যস্ত রাস্তা দিয়ে যেতে যেতে কায়ান পাশে রাখা চুরুটের ডিব্বা থেকে একটা চুরুট বের করে নিল। লাইটার দিয়ে চুরুটটা ধরিয়ে নাক মুখ থেকে ধোঁয়া বের করতে লাগলো, যেন নিজের মনের সব রাগ বের করে দিতে চাইছে। এরপর নিকোলাইয়ের উদ্দেশ্যে কঠিন কণ্ঠে বলে উঠল, নিকো, বিডি ট্রান্সপোর্ট মিনিস্টার, তার সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করো। নিকোলাই অবাক হলো, কিন্তু কিছু বলল না। সে নিজের ফোন বার করে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করল। এরপর কিছু মুহূর্ত পর গাড়িটা এসে থামলো মার্শাল আর্টস একাডেমির সামনে। পেছনে এসে দাঁড়ালো বডিগার্ডদের এসইউভিটা। এই নিয়ে কায়ানের দুটো চুরুট শেষ হয়ে গেছে। রিদিয়াকে চোখের সামনে দেখার পর থেকে যেন নিজেকে সামলাতেই পারছে না। এরপর গাড়ির মধ্যে নিকোলাইয়ের কণ্ঠ ভেসে উঠল, কায়ান, ডেমির আর্সলান ওয়ান্টস টু টক টু ইউ। নিকোলাই কথাটা বলতেই ফোনটা কায়ানের হাতে বাড়িয়ে দিল। কায়ান এক মুহূর্ত দেরি না করে ফোন কানে তুলল। কণ্ঠে ছিল বরফের মতো ঠান্ডা, অথচ ভেতরে জমে থাকা আগুন। হ্যাঁ মিনিস্টার, আই অ্যাম কায়ান তেমির আর্সেলান। ওপাশ থেকে একজন মধ্যবয়স্ক কণ্ঠে ভেসে এলো। চিনতে পারলাম না ঠিক। কায়ানের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি খেলল। গলার স্বর নেমে এলো আরও নিচে, আরও ভয়ঙ্কর হয়ে। তোর বাপ প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করিস আমি কে, জবাব পেয়ে যাবে। ভদ্রভাবে কথা বলেন। কার সঙ্গে কথা বলছেন জানেন? এই কথাটা শুনে কায়ান ভয়ঙ্কর এক হাসি দিল, যেই হাসি কাঁপিয়ে তুলল ফাঁকা রাস্তায় দাঁড়ানো রেঞ্জ রোভার গাড়িটা। সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল অপমান। তোর পেছন নিয়ে যে চেয়ারে বসে আছিস, 10 মিনিটের মধ্যে সে পেছন ঝুলে থাকবে, কিন্তু চেয়ার সরিয়ে নিতে পারি। তুই তার সঙ্গে কথা বলছিস। কায়ানের কথা শুনে ওপাশের কণ্ঠটা কেমন যেন চুপসে গেল। এরপর কেমন যেন আমতা আমতা করে বলে উঠল, ফাজলামি হচ্ছে, ইয়ার্কি মারার জায়গা। বাক্য শেষ করতে পারল না, তার আগেই কায়ান বাঁকা হাসি দিয়ে বলে উঠল, ওয়েট, 1 মিনিট পর নিজে চেক কর, আর 1 মিনিট গুগলে সার্চ কর হু ইজ কায়ান তেমির আর্সেলান। এই বলে কায়ান নিকোলাইয়ের ফোনটা কানে ধরেই নিজের ফোনে কী সব করে আবার বলে উঠল, তোর ভালো করে বিটসটার সঙ্গে তোর যে উইক নিউড পারফরমেন্স সেটা 1 সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আর একটা কথা বললে। ফোনের ওপাশে যেন মৃত্যু নেমে এলো, নিঃশব্দতা। তারপর কয়েক মুহূর্ত পর কাপা ভাঙা কণ্ঠ শোনা গেল, স্যার, কি 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 করতে পারি আপনার জন্য? কায়ান সে তাচ্ছিলের হাসি মুখে রেখেই বলে উঠল, কে রে, তোর প্যান্ট ভিজে যায়নি তো? হোয়াট এভার, কাজের কথা আসে। ঢাকার এই বস এরিয়া রোডগুলোয় আমার 1.5 ঘন্টার মধ্যে সবার জন্য কারফিউ চাই, অনলি এমার্জেন্সি পিপল বাদে। ওপাশ থেকে থমথমে গলার উত্তরে বলল, স্যার, এইটুকু সময়ের মধ্যে পসিবল না, অনেক রুলস। বাক্যটা শেষ করতে পারল না, তার আগেই কায়ান গাড়ির মধ্যে গর্জে উঠল বিদ্যুতের মতো।
তোর সব রুলস ঢোকাবো শালা। ছাটের বল নিয়ে আগে রোডগুলো পরিষ্কার কর, তারপর রুলস মারাবি। 1.5 ঘন্টা মিন্স 1.5 ঘন্টা। আমার জন্য আর তোর মতো চাওরাকে আর কল করা না লাগে। এই বলেই কায়েন ফোনটা কেটে দিল। কিন্তু কায়েনের কথায় গাড়ির ড্রাইভার সহ নিকোলাই পর্যন্ত অবাক হয়ে গেল। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিকোলাই যেন কথা হারিয়ে ফেলেছে। কায়েন তা লক্ষ্য করে ভ্রু উঁচু করে বলে উঠল। হোয়াট? নিকোলাই হতভম্ব হয়ে বলে উঠল। এগুলো কি ওয়ার্ড? বেঙ্গলি স্ল্যাং। কায়েনের কথা শুনে নিকোলাই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। তুই বাংলা স্ল্যাং কি করে বলতে পারলি? তার মানে ওই আমার শালিগুলো বাংলায় যে গালি দিত সব বুঝতে পারতি? নিকোলাইয়ের এরকম প্রতিক্রিয়া দেখে কায়েনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। এরপর তাচ্ছিল্যের কণ্ঠেই বলে উঠল। সিলি কোয়েশ্চেন নিকো, টেল মি হু আই অ্যাম। আর সামান্য বাংলা স্ল্যাং বুঝবো না? আর যার ফ্রেন্ড আবরার জান চৌধুরী, আর সে বাংলা স্ল্যাং জানবে না? কায়েনের মুখে এক তাচ্ছিল্যের হাসি লেগেই ছিল। এরপর প্রায় 1.5 ঘন্টা গাড়িতে অপেক্ষা করছে। এই 1.5 ঘন্টায় প্রায় 3টে চুরুট শেষ করে ফেলেছে। এখন কায়েনের হাতে আরেকটা চুরুট ধরা। চারিদিকে কেমন যেন নিস্তব্ধ। কুয়াশাচ্ছন্ন আধারে ধোঁয়াটে পরিবেশে কায়েন চুরুটের ধোঁয়া মিশিয়ে নিজের রিস্ট ওয়াচে সময় দেখে নিকোলাইয়ের উদ্দেশ্যে বলে উঠল। লিভ দ্য কার অ্যান্ড আউট অল অফ ইউ নাও। কথাটা শোনা মাত্রই নিকোলাই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কর্কশ কণ্ঠে বলে উঠল। থ্যাংক ইউ সো মাচ। আমারও এক বাস্টার্ডকে পার্সোনালি ট্রিটমেন্ট দিতে হবে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বাট নাও জাস্ট লিভ। এই আদেশের পর আর 1 সেকেন্ডও নষ্ট হলো না। নিকোলাই, ড্রাইভার, বডিগার্ড এক এক করে সবাই গাড়ি ছেড়ে নেমে গেল। কিছুক্ষণের মধ্যেই পেছনে থাকা এসইউভি গাড়িটাও ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। চারপাশ আবার নিঃশব্দ। শুধু কায়ান, তার জ্বলন্ত চুরুট আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা সেই গাড়ি, আর গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ানো কায়ান। ঠিক তখনই কায়ানের চোখে পড়ল মার্শাল আর্টস একাডেমির গেট দিয়ে রিদিয়া বেরিয়ে আসছে। ফ্ল্যাশব্যাক এন্ড। রাতের আধারে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে কায়ানের স্পর্শে রিদিয়ার ঠোঁট কেঁপে উঠল। শব্দ বেরোচ্ছে না, অথচ বুকের ভেতর কেউ যেন চিৎকার করছে। এই নিঃশ্বাস, এই উপস্থিতি এতদিন পরেও, এত কিছুর পরও তার শরীর কেন বিশ্বাসঘাতকতা করছে? সে ধীরে চোখ নামালো। রাস্তার ছায়াগুলোও আজ ভিন্ন, লম্বা, ধারালো, ঠিক শিকারের দাঁতের মতো। কায়ানের কণ্ঠ আবার ভেসে এলো। রিদিয়া গিলে নিল জমে থাকা কান্না। কণ্ঠ শক্ত করার চেষ্টা করলো। কায়ানের 2 হাত পেছন থেকে এখনও আঁকড়ে ধরে আছে রিদিয়ার কোমর। ঠোঁট এখনও স্পর্শ করে আছে রিদিয়ার কানের পাশ। রিদিয়া কাপা হাতে কায়ানের হাত ছাড়ানোর চেষ্টা করে দৃঢ় কণ্ঠে বলে উঠল। এখানে কি করছেন? কেন এসছেন? তৎক্ষণাৎ কায়ান রিদিয়ার কানে কামড় বসিয়ে দিল হালকা করে। রিদিয়ার মুখ থেকে বেরিয়ে এলো আহ। এরপর এক ঝটকায় রিদিয়াকে নিজের দিকে ঘুরিয়ে 2 হাত দিয়ে রিদিয়ার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে নিজের বুকের কাছে উঠিয়ে রিদিয়ার ওই বড় পলকযুক্ত ডাগর ডাগর কালো চোখের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল। রিদিয়া কায়ানকে সামনে থেকে দেখতেই বুকের মধ্যে সব কিছু চুরমার হয়ে গেল। এ কী অবস্থা লোকটার! তীক্ষ্ণ চোয়াল যেন আরও ভেঙে গেছে। চোখের নিচে নির্ঘুম ছায়ার রেখা, নেই সেই উজ্জ্বলতা। শত ঘেন্না থাকা সত্ত্বেও রিদিয়া যেন চোখ সরাতে পারছে না। এরপর কায়ান গর্জে উঠে বলল। ভেবেছিলাম তোমাকে দূর থেকে যন্ত্রণা দিব, কিন্তু না, তুমি তো চাও না বিয়ে করবে, তাই না? আমার জীবনটা হেল করে নিজে বিয়ে করবে। বিয়ে তো তোর, কোনো ছেলের ছায়া তোমার লাইফে পড়বে না মিস রিদিয়া। রিদিয়া চমকে উঠল। এরপর রাগ যেন তার শরীরে ঝাঁপিয়ে পড়ল। দাঁতে দাঁত পিষে কায়ানের বুকে হাত ছুঁড়ে বলে উঠল। আমাকে ছাড়ুন, একদম এই হাত দিয়ে আমাকে ছোবেন না। কায়ান এরপর রিদিয়াকে কাঁধে তুলে নিয়ে যেতে যেতে কঠিন কণ্ঠে বলে উঠল। ইউ নাস্টি। তোমাকে ছোঁয়ার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু তোমার মতো বিচ্ছু প্রতারককে শিক্ষা দিতে আমার তোমাকে স্পর্শ করতেই হবে। রিদিয়া হাত পা ছড়িয়ে চিৎকার করতে করতে বলে উঠল। অসভ্য জানোয়ার, মেরে তোর মুখ থেতলে দিব। নামা আমাকে। মুখ থেকে আর একটা কথা বের করো, এখানে মেরে পুঁতে রেখে দেব। এই কথা শোনা মাত্রই মাথা উঁচু করে 2 হাত দিয়ে কায়ানের গলা চেপে বলে উঠল। আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। কায়ান গাড়ির দিকে যেতে যেতে চোখ বন্ধ করে রিদিয়ার শরীরটা ছেড়ে দিল।
এরপর এক ঝটকায় রিদিয়ার হাত দুটো ছাড়িয়ে মুহূর্তেই রিদিয়াকে গাড়ির সঙ্গে লাগিয়ে রিদিয়ার হাত দুটো উঁচু করে 2 হাতের কবজি নিজের এক হাতের মুঠোয় নিয়ে নিল। রিদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। এরপর কায়ান ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিদিয়ার আরও কাছে গিয়ে এক হাত দিয়ে কোমর চেপে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলে উঠল, I don't want to touch you, but I want to shut your mouth. এই বলেই অন্ধকার, কুয়াশা আর চাপা নিঃশ্বাসের ভেতর নিজের ঠোঁট জোড়া দিয়ে হামলা চালিয়ে দিল রিদিয়ার ঠোঁটের উপর।